দেউলগঞ্জের এই জঙ্গল সারা বাংলায় বিখ্যাত শুধুমাত্র দুটো কারণে। এক হলো এই জঙ্গলের আকাশ ছোঁয়া বিশাল বিশাল শালসেগুনের গাছ, আর আরেকটা হলো একটা অজানা ভয়। লোকমুখে একটা গল্প প্রায় ৩-৪ বছর ধরে ছড়াচ্ছে। দেউলগঞ্জের পাশের সড়কপথে গভীর রাতে নাকি নিখোঁজ হয়ে যায় লোকজন। এই জঙ্গলের প্রবেশপথ, মানে যেখানে বিশাল চওড়া রাস্তাটা সরু হয়ে জঙ্গলের বুক চিরে চলে গেছে, সেখানে আছে একটা বাঙালি ধাবা। মূলত ট্রাক চালক বা দূর পথে গাড়ি চালিয়ে যাওয়া মানুষজনই ভিড় করে এই ধাবায়। বেশ রাতের দিকে অচিন্ত ঢালি তার বিশাল লরিখানাকে এনে দাঁড় করালো ধাবাটার সামনে। ধাবায় তখন লোকজন একেবারেই নেই বললে চলে। ঝপ করে দরজা খুলে লাফ দিয়ে নামলো অচিন্ত আর তার খালাসি হাড়ুয়া। অচিন্ত ঢালি লম্বা চওড়া স্বাস্থ্যবান পুরুষ, তার তুলনায় হাড়ুয়া যেন রুগ্ন আর খরবাকায়। ওস্তাদ, কি জব্বর খিদে লেগেছে গো। এত লম্বা সড়ক পথ, অথচ দেখো এই প্রথম একটা ধাবা চোখে পড়ল। হাড়ুয়ার কথাগুলো এক কান দিয়ে ঢুকিয়ে আর এক কান দিয়ে বের করে দিল অচিন্ত। বাংলা, বিহার, উড়িষ্যা থেকে শুরু করে চেন্নাই, কখনো বিশাখাপট্টনম পর্যন্ত লরি নিয়ে পাড়ি দেয় সে। তবে এই দেউলগঞ্জ জঙ্গলের পথে তার এবারই প্রথম যাত্রা। কথাটা ভুল কিছু বলিসনি। এর আগে এত দূর এলাকায় পাড়ি দিয়েছি, কিন্তু এত নির্জন সড়ক আমিও দেখিনি। মার্বেল ডেলিভারির এই এত বড় কাজটা তো হাতছাড়া করতে পারবো না, তাই বাধ্য হয়ে এদিকে আসা, নইলে। অচিন্তর কথাটা শেষ হয় না। ধাবার থেকে একটা ছোকরা এসে দাঁড়ায় তাদের সামনে। অর্ডার বলুন। হাত রুটি আর ডাল তরকা পাবেন। মাছ মাংস খেতে গেলে কিন্তু ডবল চার্জ দিতে হবে, অনেক রাত হয়ে গেছে। ওই হাত রুটি আর তরকাই হোক, তবে এই ধাবার মালিকের সাথে একটু দরকার ছিল যে, তিনি কোথায়? কেন, তিনার সাথে কি দরকার? যা লাগবে আমারই বলেন। থাকার জন্য ঘরের দরকার হলে ওপরে ঘর আছে, তবে 5 জনের সাথে কিন্তু ঘর ভাগাভাগি করে থাকতে হবে। আর এত কথা বলিস কেন? ওস্তাদ যা বলছে তার উত্তর দে হতবাগা। ছোকরাটা হাড়ুয়ার ধমকানিতে চুপ করল আর রক্তচক্ষুতে দুজনকে আগা পাঁচতলা দেখে নিয়ে বলল, ওই ওদিকে ক্যাশের টেবিলে বসে আছেন ওই লোকটা, যান। আর অর্ডার দিয়েছেন, এবার কিন্তু সময় লাগবে। ওই জেলের কয়েদিদের মতো থালা বাজানো শুরু করবেন না যেন, যত সব। রোগা টিংটিংয়ে এই ছোকরাটার মুখ যে খুব চলে, এ কথা বুঝেই তাকে আর পাত্তা না দিয়ে দুজনে মশমশ করে এগিয়ে যায় মালিকটির সাথে কথা বলতে। পুরনো রংচটা একটা টেবিল অর্ধেক ধাবার মধ্যে আর অর্ধেক ধাবার বাইরে পাতা। তার উল্টো দিকে যে লোকটা বসে আছে, তাকে দেখলে রীতিমতো ভয় হয়। মিশমিশে কালো রঙের একটা পাহাড় যেন ওখানে বসে আছে চুপ করে। বলুন কি চাই? ঘর চাইলে কিন্তু আলাদা করে কিছু পাবেন না। এই রাতের সময়টা এখানে খুব ভিড় থাকে। আরে না দাদা, ঘরটর নয়, একটা কথা জিজ্ঞেস করতে আসা। বলুন কি ব্যাপার, কি জানতে চান? এই দেউলগঞ্জের জঙ্গলের সড়কটা পার হয়ে বিজয়গড় পৌঁছতে ঠিক কত সময় লাগবে? আর রাস্তাটা কেমন? কোথাও ভাঙাচোরা আছে নাকি? ধাবার মালিকটি একথায় যেন চমকে উঠল। তার মুখের কঠিন ভাবটা চলে গিয়ে একটা ভয় ফুটে উঠল। এ রাস্তায় প্রথম এলেন বুঝি? দেখুন, আপনাদের ভালোর জন্যই বলছি, খবর টবর দেখেন না নাকি? এই দেউলগঞ্জের জঙ্গল পথে 3 বছর ধরে রাতের বেলা বেশ কিছু লোক নিখোঁজ হয়েছে, বুঝলেন? ও পথে রাতের বেলা এত ভারী গাড়ি নিয়ে না গেলেই আপনাদের জন্য ভালো। অচিন্ত আর হাড়ুয়া একথায় চোকাচুকি করল। এই ব্যাপারটা উড়ো খবরের মতো কানে এলেও তারা মাথা ঘামায়নি এসব নিয়ে। না দাদা, আজই যেতে হবে। কাল ভোর ভোর বিজয়গড়ে এই মার্বেল পাথরের ডেলিভারিটা না করলে চলবে না। বুঝলাম, বেশ, আপনাদের ব্যাপার।
আমার সাবধান করার দরকার করে দিলাম, কপালে থাকলে বেঁচে যাবেন। অবশ্য মাত্র ঘন্টা দুয়েকের পথ এই দেউলগঞ্জের জঙ্গলের মাঝের রাস্তাটা, তারপর মূল শহরের সীমানা শুরু। বাবা, জঙ্গলের রাস্তা তো 2 ঘন্টা লাগে পেরোতে। কি করবে গো ওস্তাদ? কি আর করব, চল আগে পেট পুজোটা সারি, তারপর না হয় ভাবা যাবে। হাড়ুয়া আর অচিন্ত এসব কথা নিজেদের মধ্যে আলোচনা করতে করতে চলল ধাবার সামনে পাতা খাটিয়াগুলোর দিকে। দোকানের সামনে দূরে দূরে 4টে খাটিয়া পাতা, কোনোটাতেই কোনো লোক নেই। একপাশের একটায় বসেছিল অচিন্ত আর হাড়ুয়া। রাতের বাতাস ধীরে ধীরে শীতলতার দিকে যাচ্ছে, ফাঁকা জায়গা বলে হাওয়ার চাপটাও যেন এখানে বেশি। দুজনে বসে বসে নানান কথা নিয়ে আলোচনা করছিল। এমন সময় হাড়ুয়া দেখল জঙ্গলের দিক থেকে একটা লোক বেরিয়ে এলো। লোকটার সারা মুখে দাড়ি গোঁফ, আর গায়ের বসন বাসন যেন বহুকালের নোংরা জরাচিহ্ন। দেখে মনে হয় এতক্ষণ মাটিতে গড়াগড়ি দিচ্ছিল, হঠাৎ উঠে এসে দাঁড়িয়েছে। এই কে রে ওটা? এই পাগলা টাগলা নাকি? এই ভাগ ভাগ আছে, চল। হাড়ুয়া, থাম দেখি, ভুখা লোক মনে হচ্ছে, মনে হয় খেতে পায় না। এই যে এদিকে এসো, এখানে বসো। লোকটা এ কথায় কয়েক মুহূর্ত কি ভাবলো, তারপর 1 পা 2 পা করে এগিয়ে এসে বসলো তাদের খাটিয়ার পাশের দড়ি দিয়ে বানানো মোড়াটায়। কে হে তুমি? জঙ্গলের মধ্যে কি করছিলে এত রাতে? মুখ চোখ দেখে তো পাগল মনে হচ্ছে না, কি ব্যাপার? সে অনেক কথা, আমি এখানে এলাম তোমাদের সাবধান করতে। আমি পাগল নই, না না না, আমি পাগল নই। আমার নাম বেছু গুনিন। আমি গুনিনগিরি করি ওই ওই বিজয়গড়ের বাজারে। সেখানে আমার ইট বাঁধানো বসার জায়গা আছে। আমি পাগল নই। হাড়ুয়া আর অচিন্ত একে অন্যের দিকে দেখলো একবার। এ আবার কি নতুন আপদ রে বাবা? শোনো তোমরা দুজনে, আমি একটা কথা বলি। আজ রাতটা তোমরা এখানে মানে ধাবায় কাটিয়ে দাও। কাল সকালে দিনের আলো ফুটলে তবে রওনা দিও। তোমাদের ভালোর জন্যই বললাম, নইলে খুব বিপদে পড়বে। খুব বিপদে পড়বে। লোকটার কথা শুনে অচিন্ত এবার হাড়ুয়ার দিকে তাকালো। খালাসি ছেলেটা নতুন আর সহজ সরল, সে যে ভয় পাচ্ছে সেটা অচিন্ত দেখেই বুঝতে পারল। এই লেন আপনাদের খাবার, কোথায় রাখবো? হঠাৎ ধাবার ছোকরাটার কথায় চমকে দুজনে পেছন ফেরে দেখে দুটো থালা হাতে ছোকরাটা মুখে একরাশ বিরক্তি নিয়ে দাঁড়িয়ে আছে। আরে কোথায় রাখবো বলেন, একেবারে যে ভেবলে গেলেন আমারে দেখে, হলোটা কি? অচিন্ত এ কথায় সামনে ইশারা করে আবার সামনের দিকে ঘুরে কিছু বলতে গেল, কিন্তু আবার চমক, তাদের সামনের মোড়াটা শূন্য, যেন কেউ ছিলই না এতক্ষণ ওখানে বসে। ওস্তাদ বলছি, লোকটা গেল কোথায় বলো তো? এখনই তো এখানে বসে বসে বকর বকর করছিল। পাগল লোক, যেখান দিয়ে এসেছিল সেখানেই হয়তো ফিরে গেছে। যজ্ঞে তাড়াতাড়ি খেয়ে নে, রাত বাড়ছে, ভোর হওয়ার আগে এই বিজয়গড় পৌঁছতে হবে। এই এখানে রাখো সব ফটাফট। ছোকরাটা ওদের কথায় কিছু যেন আঁচ করল, তাও মুখে কোনো কথা না বলে খাবারের থালা নামিয়ে চলে গেল আবার ধাবার দিকে। রাতের বাতাস দমকা হলকার মতো গায়ে লাগছিল তখন তাদের। ওরা চুপচাপ খাওয়া দাওয়া সারতে লাগলো। প্রায় ঘণ্টাখানেক বাদে দুজনে যখন আবার লরিতে চড়ে বসল, তখন মাথার ওপর গোল থালার মতো চাঁদ উঠেছে।
জঙ্গলটা তাদের সামনে ঝিম মেরে পড়ে আছে, ঠিক যেন মরা কোনো সরীসৃপ। ওস্তাদ, আবার একবার ভেবে দেখো, মানে মানে সবাই মানা করছে তো, তাই কি করবে যদি একটু। অত ভয় পাস নে রে হতভাগা, তুই এ লাইনে নতুন, তাই এসব তোর বোঝার উপায় নেই। ধাবার মালিকটা আমাদের ভয় দেখিয়ে পদ্দু বানিয়ে নিজের ইনকাম বাড়িয়ে নিতে চায়। ছাড় এসব। জয় মা কালী, রক্ষে করো মা, রক্ষে করো। মা কালীর নাম নিয়ে অচিন্ত লরিটা ছাড়ল। জন্তুর মতো গর্জন তুলে বিশাল গাড়িটা ধুলো উড়িয়ে চলল জঙ্গলের পথে। চারিদিকে কালো কালো বিশাল আকাশচুম্বী গাছের জঙ্গল, মাঝে চওড়া পিচঢালা পথ। বিশাল লরিটা হাওয়া কেটে এগিয়ে চলেছে। গাড়ির স্টিয়ারিং ধরে মুখটা শক্ত করে বসে আছে অচিন্ত। তার পাশে বসে একটানা কথা বলে চলেছে হাড়ুয়া। খালাসিদের কাজই মূলত কথা বলে গাড়ির চালককে ঘুমিয়ে পড়া থেকে আটকানো। আচ্ছা ওস্তাদ, একটা কথা বলো তো, বলছি কি মনে হয় তোমার, এই জঙ্গলে যে এত লোক এই রাতের বেলা হারিয়ে যায়, সে খবরখানা কি সত্যি? কি জানি, দেখ এইসব তো জঙ্গলের পথ, কত রকম বিপদ আপদ থাকে। তবে হ্যাঁ, বন্য জন্তু এখন আর এখানে থাকে না, বুঝলি। জন্তু নয় বলছো? তবে লোকজন কোথায় গায়েব হয়? মানে কি মনে হয় তোমার, ডাকাতির কাণ্ড নয় তো? জানি না, দেখ এই এলাকায় আমারও এই প্রথমবার রাতের যাত্রা, তাই এসব নিয়ে কোনো ধারণা নেই। ডাকাত হলে তো তবু ভালো, কিন্তু ডাকাত ছাড়া যদি অন্য কিছু হয় তখন কি করবি? অচিন্ত ইচ্ছে করেই কথাটা বলল। হাড়ুয়াকে ভয় দেখিয়ে তার বেশ মজাই লাগে। হাড়ুয়া আবার কিছু একটা বলল। অচিন্ত ঘাড় ঘুরিয়ে হাড়ুয়াকে উত্তর দিতে গিয়ে হঠাৎ ঘ্যাঁচ করে ব্রেক কষল। হাড়ুয়া প্রায় ছিটকেই পড়ে যাচ্ছিল নিজের সিট থেকে। আরে আরে, কি হলোটা কি তোমার? এখনই তো সব নিয়ে উল্টে যেত একবারে গাড়িখান। চুপ, কান পেতে শোন দেখি, কারো ডাক শুনতে পাচ্ছিস না? হাড়ুয়া কান পেতে শুনল। সত্যি জঙ্গলের নিঝুম পরিবেশের মধ্যে হাওয়ার সাথে মিশে কারো যেন গলার শব্দ শোনা যাচ্ছে। হ্যাঁ ঠিকই বলেছ, কিন্তু কোথাও তো কেউ চোখে পড়ছে। ও ও কি, ওদিকে দেখো। কথাটা বলতে গিয়েও সে যেন পাথরের মতো থমকে গেল। তার চোখ দুটো ভয়ে ঠিকরে বেরিয়ে এসেছে। অচিন্ত তার দিক থেকে মুখ ফিরিয়ে সামনে তাকালো। তারও এবার বুকটা ধড়াস করে উঠল। রাস্তার মাঝে একটা দেহ দাঁড়িয়ে, কালো ছায়ার মতো দেহটার ঘাড়ের ওপর থেকে মাথাটা যেন কেউ কেটে নিয়েছে পরিষ্কার করে। মুন্ডহীন একটা দেহ দাঁড়িয়ে আছে রাস্তার ঠিক মাঝেই। কয়েক মুহূর্ত দুজন যেন ঘোরের মধ্যে চলে গেছিল। অচিন্ত চোখ ফেরাতেই ভুলে গেছে সেই ছায়াটা তাদের যেন নিজের দিকে টানছে। ও ওস্তাদ, ওস্তাদ গাড়ি চালিয়ে দাও। ওস্তাদ, ওস্তাদ গাড়ি চালিয়ে দাও। অচিন্ত চমকে উঠে লরিটা সামনের দিকে চালিয়ে দিল। ছায়াটাকে ভেদ করেই গাড়িটা আবার হু হু করে ছুটে চলল। হাড়ুয়া আর অচিন্ত একেবারে বমকে গেছে। কি দেখলো তারা? কোনোভাবেই যেন তারা নিজেদের সহজ করতে পারছে না। কি কি ছিল গো ওটা?
হে মা কালী, কি দেখলাম গো! হে মা, আমার আমার গা এখনো কাঁপছে, দেখো। চুপ মার বেটা, আমারও হাত কাঁপছে, এখনই ঠুকে যাবে কোথাও। চুপ কর। দুজনেই চুপ করলো, কিন্তু সে রাতের ভয়ের খেলা তখন সবে শুরু হয়েছে। কারণ অচিন্তর বারবার মনে হতে লাগলো কিছু একটা যেন তাদের লরির পেছনে ধাওয়া করছে। এই, একবার গলা বের করে দেখ দেখি, কোনো গাড়ি পেছনে আসছে নাকি। হাড়ুয়া এ কথায় ভয়ে ভয়ে তার পাশের খোলা জানলার দিকে তাকালো, আর সাথে সাথেই একটা কোঙানি ছিটকে বেরিয়ে এলো তার গলা দিয়ে। অচিন্ত চমকে উঠে সেদিকে তাকিয়ে দেখল, আর যা দেখল তাতে তার গলায় হৃৎপিণ্ডটা লাফিয়ে উঠল। সেই মুন্ডহীন দেহটা তাদের লরির পাশে পাশে উঠছে, ঠিক যেন তাদের সঙ্গ দিচ্ছে। রক্ত মাংসের একটা মুন্ডহীন দেহ শূন্যে ভাসছে। এটা দেখে আর মাথার ঠিক রাখতে পারল না অচিন্ত। তার হাত এমনিই কাঁপছিল। নিয়ন্ত্রণ হারিয়ে বিশাল লরিখানা প্রবল জোরে একটা ধাক্কা মেরে বসল জঙ্গলের একটা গাছে। চোখে মুখে জলের ঝাপটা খেয়ে জ্ঞান ফিরল অচিন্তর। দেখল গাছের গায়ে তাদের কেউ বেঁধে রেখেছে। দুজনেরই নাকে মুখে চোট লেগেছে ও রক্তের ছাপ গায়ে। কে তোমরা? কে তোমরা? কথাগুলো যাদের উদ্দেশ্যে বলল অচিন্ত, তারা তাদের সামনে দাঁড়িয়ে আছে কোমরে হাত দিয়ে। তিনজন লোক, তাদের মুখে কুটিল হাসি। এরা কারা বুঝতে কিচ্ছু অসুবিধা হলো না তাদের। ওস্তাদ, ওস্তাদ, এরা 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 ডাকু। এবার 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 কি হবে গো? এবার কি হবে? চুপ, আমরা ডাকু নই রে, আমরা পেশাদার। শেষ 3 বছর ধরে এই জঙ্গলে মানুষ মেরে তাদের লুটের ব্যবসা চালাচ্ছি, বুঝলি? এই রাতের বেলায় আমাদের কাজের সময়। তোরা আজ একেবারে ঠিক সময় আমাদের চোখে পড়ে গেছিলি। ও কি ভাগ্য আমাদের আজ! আরে এই, এত কল্প গাছা ফেদে বসছিস কেন রে? তোর কি আত্মীয় নাকি এরা? এই রতন, অস্ত্রটা নে আর টেনে দে। শালাদের লরিতে কমসে কম 50 লাখ টাকার মাল আছে। যা যা যা। রতন নামের বেঁটে লোকটা কোমর থেকে একটা চকচকে ছোড়া বের করে দেঁতো হাসি হেসে এগিয়ে এলো তাদের দিকে। অন্যান্য দিন আমাদের ফাঁদ পেতে পাখি ধরতে হয়, বুঝলি, কিন্তু তোরা দেখ নিজেরাই কেমন এসে আজ ধরা দিয়েছিস আমাদের জালে। চল, শেষবারের মতো ভগবানের নাম নিয়ে নে। রতনের ছোড়াটা মাথার ওপর উঠল। অচিন্ত আর হাড়ুয়া নিজেদের চোখ বুজে ফেলল, কিন্তু হঠাৎ রতন ছোড়াটা ফেলে দিয়ে 2 হাতে নিজের গলাটা চেপে ধরে হাঁটু মুড়ে বসে পড়ল জঙ্গলের মাটিতে। কি হলো রে? এই রতন, ঢং করছিস নাকি? বলি, কি হলোটা কি তোর? রতন কোনো কথাই বলতে পারল না। ঠিক কাটা কলা গাছের মতো আছড়ে পড়ল সে। তার চোখ নাক দিয়ে রক্তের বন্যা বইতে শুরু করেছে তখন। কি হলো বলতো? এই রতন, এই। প্রবল একটা হাসির শব্দে হঠাৎই ভরে উঠল সে জায়গাটা। সেখানে উপস্থিত 4 জন চমকে চারিদিকে দেখতে লাগলো। কোথা থেকে হাসিটা ভেসে এলো কিছুই বুঝতে পারলো না তারা। কে কে? সাহস থাকলে সামনে আয়। কে তুই? সামনে আয়। তাই সামনে আসলে সহ্য করতে পারবি তো?
বেশ বেশ বেশ, আসছি সামনে তাহলে। প্রবল হাওয়া বইতে শুরু করলো। জঙ্গলের শুকনো পাতা উড়ে যেতে লাগলো এদিক থেকে ওদিক। বাতাসের মধ্যেই ধুলো জমাট বেঁধে ধীরে ধীরে একটা চেহারা তৈরি হলো। অচিন্ত আর হারুয়া অবাক হয়ে দেখল এটা সেই ধাবায় দেখা লোকটা। ডাকাত দুজন যেন পাথর হয়ে গিয়েছিল। তাদের মুখ দিয়ে আর কোনো কথা বেরোলো না। দুজনে হাঁটু মুড়ে বসে পড়ল জঙ্গলের মাটির ওপর। দুজনেরই চোখ আর নাক দিয়ে ধীরে ধীরে বেরোতে লাগলো লাল রক্তের ধারা। কয়েক মুহূর্ত পরেই দুজনে ঠিক রতনের মতোই আছড়ে পড়ল মাটিতে। অচিন্ত আর হারুয়া বিস্ফারিত চোখে দেখল তাদের গায়ের বাঁধন আলগা হয়ে মাটিতে পড়ে গেল। সেই লোকটা তাদের দিকে ঘুরে তাকালো। কে তুমি? আমি বেছু গুণী, তখনই তো বললাম, ভুলে গেলে? আমাকেও যে 3 শয়তান মিলে সামান্য টাকার জন্য খুন করেছিল 1 সপ্তাহ আগে। সেদিন যখন আমি শহর থেকে জঙ্গলের এই পথ ধরে ফিরছিলাম, আমার সাইকেল খানা গেল বিগড়ে ঠিক এই জায়গায় এসে। তখনই এরা 3 জন মিলে আমায় খুন করে সব কেড়ে নিয়ে আমার মাথা কেটে পুঁতে ফেললো ওই জঙ্গলের মাঝে। আর কি, সেদিন থেকে ঘুরে বেড়াচ্ছি এখানে। এই জঙ্গলে যারা রাতের বেলা ঢোকার কথা ভাবে, তাদের আমি সাবধান করি যেভাবে পারি। এটাই আমার কাজ এখন। প্রবল বাতাসের মধ্যে বেচু গুনিনের হাসিটা মিলিয়ে গেল, আর সাথে সাথে তার দেহটাও মিলিয়ে গেল জঙ্গলের হাওয়ার মধ্যেই। অচিন্ত আর হারুয়া সব দেখছিল। তাদের অন্তরাত্মা থেকে থেকে কেঁপে উঠছিল তখন। সেই 3 ডাকাতের দেহ তখনও তাদের সামনে পড়ে আছে। এই ভয়ানক রাতের কথা কখনো ভুলতে পারবে না তারা। দুজনে এরপর ধীরে ধীরে হেঁটে চলল জঙ্গলের বাইরের পথের দিকে। বাইরে বেরিয়ে তারা পুলিশকে খবর দেবে বেচু গুনিনের দেহটা উদ্ধার হওয়া দরকার। শেষ হলো কার্টুনস অ্যানিমেশনসের আজকের গল্পের পরিবেশনা। আজকের গল্পটা কেমন লাগলো সেটা আমাকে কমেন্ট করে অবশ্যই জানাও। চ্যানেলটাকে সবাই সাবস্ক্রাইব করে দিও আর গল্পটাকে শেয়ার করে দিও তোমার বন্ধুদের সাথে। দেখা হচ্ছে আর পরের ভিডিওতে। সবাই খুব ভালো থেকো।